আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুদ রানা। আমার 30 মিনিটস বিসিএস ম্যাথ টেকনিক এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই চ্যানেলে আমি মূলত বিসিএস, ব্যাংক, শিক্ষা মন্ত্রণালয়, বিমের শিক্ষক নিবন্ধন, বিভিন্ন পরীক্ষায় ম্যাথের এমসিকিউ, রিটেন এবং ভাইভা এই 3টে টপিকস নিয়ে ভিডিও আপলোড দেব। তো আশা করি আমার এই চ্যানেলে আপনারা সবাই থেকে উপকৃত হবেন। তো আসলে প্রথমে আমি যে বিসিএস ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব যে বিসিএস ম্যাথের সিলেবাসটা আমরা পুরোপুরি সবাই জানি। তো বিসিএস ম্যাথের যে সিলেবাসটা আমরা যদি পুরোপুরি কভার করতে পারি, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষক নিবন্ধন, ব্যাংক প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে যায়। ব্যাংকের ক্ষেত্রে কিছু ক্রিটিক্যাল ম্যাথ আছে যেটা আমরা পরবর্তীতে একটু দেখে নেব, যেটা দেখলে আমরা ব্যাংকের ক্ষেত্রেও কভার হবে। তো প্রথমেই আমরা বিশেষ যে সিলেবাসটা আছে ম্যাথের সিলেবাসটা, অর্থাৎ আরেকটা কথা বলি, বিসিএসসির যেহেতু 2টা পার্ট আছে, একটা হচ্ছে গাণিতিক সমস্যা আর গাণিতিক গাণিতিক পার্ট বা গাণিতিক সমস্যা, আর দ্বিতীয়টা হচ্ছে যৌক্তিক সমস্যা। সমস্যা একটিতে প্রথমটাতে এটা 15 মার্কস আছে, পরেরটাতেও 15 মার্কস আছে। অর্থাৎ আমি এই 2টা টপিকস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমার টপিকস হবে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা। তো গাণিতিক সমস্যা নিয়ে যদি আমরা আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা বিসিএসের যে সিলেবাস আছে, প্রথমে সিলেবাসটা আমরা দেখব। আমরা প্রায় প্রত্যেকেই সিলেবাসটা সম্পর্কে জানি। তো প্রথমে একটা বিষয় খেয়াল করব যে বিসিএসের যে টপিকসগুলো আমরা খুব তাড়াতাড়ি কভার করতে পারবো এবং যেগুলো থেকে সবচেয়ে বেশি মার্কস ক্যারি করতে পারবো, সেই টপিকসগুলো আমরা প্রথমে আলোচনা করব। যেমন বিসিএসসি সিলেবাসে যদি আমরা পর্যালোচনা করি, একটা টপিকস আমরা দেখব সূচক, লগারিদম এবং সমান্তর ও গুণোত্তর ধারা। তো এই টপিকস থেকে বিসিএসের যে সিলেবাস আছে সেখানে 3 মার্কস থাকবে, 3 মার্কস। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন বিসিএসের প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি আমরা আলোচনা করি বা প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে 3 মার্কস, মিনিমাম 3 মার্কস থাকে, সেখান থেকে 3 থেকে আবার 5 মার্কসও থাকতে পারে। মিনিমাম 3 মার্কস থাকবে, সেখানে 4 মার্কস, 5 মার্কস, মিনিমাম 3 মার্কস থাকবেই, আমরা এটি দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় আমরা খেয়াল করব যে যেটা হচ্ছে যৌক্তিক সমস্যা বা মেন্টাল অ্যাবিলিটি, যেটা মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রেও এই টপিকস থেকে 2টা 3টা এরকম ম্যাথ এসে থাকে। তাহলে আমরা যদি এই টপিকসটা আলোচনা যদি পুরোপুরিভাবে শিখতে পারি, তাহলে আমরা দেখতে পারবো যে প্রায় 6 মার্কস আমরা ক্যারি করতে পারছি বা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ছোট্ট টপিকস সূচক, লগারিদম এবং সমান্তর গুণোত্তর ধারা খুব তাড়াতাড়ি আমরা এটা কভার করতে পারবো এবং এখান থেকে 6 মার্কস ক্যারি করতে পারবো। তাহলে প্রথমেই আমরা দেখি কিভাবে আমরা খুব সহজেই এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারবো। তো আমার প্রথম, অর্থাৎ আমার যে টেকনিকটা, প্রথমেই আমি আলোচনা করব বেসিক আলোচনা করার পরে আমরা বিভিন্ন পরীক্ষায়, যেমন বিসিএস, ব্যাংক, এই পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে সেটা সলভ করে দেব। তারপর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো এবার 41তম বিসিএসে অবশ্যই আসতে পারে, সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনাদের একটা সাজেশনের একটা ভিউ দেবো আমি। তো আসলে শুরু করা যাক। প্রথমেই আমাদের মূল টপিক হবে সূচক, লগারিদম। এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমি প্রথমেই আমার টপিকস সূচক নিয়ে আলোচনা করব। আসলে সূচকটা কি, আমরা যদি প্রথমেই বিশেষ আলোচনা করতে যাই, সূচক হচ্ছে, যেমন আমরা যদি
টু টু টু, এভাবে আমরা যদি টু 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 যদি আমরা গুণ করি তাহলে স্বাভাবিকভাবে 8 পাই। তো এই 8কে আমি 2^3 লিখতে পারি, অর্থাৎ পাওয়ার আকারে লিখতে পারি। তো একইভাবে যদি আমরা অনেকগুলো এই 2 লিখতে হয়, 6 7 অনেকগুলো 2 যদি আমরা গুণ অবস্থায় লিখি, এভাবে লিখতে গেলে অনেক আমাদের লিখতে হবে, কষ্ট হবে। তার জন্য আমার একটা সূচকের ধারণা হয়েছে, অর্থাৎ পাওয়ার কোনো কিছুর উপরে যদি, অর্থাৎ যেটা আমি বারবার লিখতেছি বা গুণ করছি সেটার উপরে যদি আমরা পাওয়ার দিই তাহলে সেটা বারবার লেখা হচ্ছে। যেমন হচ্ছে 10টা 6টা 7টা আছে, তাহলে আমরা এখানে 2^7 হবে। তাহলে এই তো সূচকের ধারণা হচ্ছে এইটা, যে কোনো কিছু যেটা বারবার গুণ করছি সেটার উপরে যদি আমরা পাওয়ার দিয়ে লিখি, সেটা বারবার না লিখে আমরা যদি তার উপরে পাওয়ার দিই তাহলেই সেটা আমাদের খুব ছোট বা সংক্ষিপ্ত আকারে লিখতে পারছি। তো এই ক্ষেত্রে আমি এই যে 2^7 লিখলাম, তো এই যে লিখলাম এটার আমরা সাধারণত এটার নাম বলি, এটাকে বলা হয় বেজ বা ভিত্তি। আমরা বাংলায় ভিত্তি বলি, ইংরেজিতে বলি বেজ। আর উপরে যেটা থাকে এটাকে বলি পাওয়ার, POWER, পাওয়ার বা শক্তি বা সূচক বা ঘাত, আমরা বিভিন্ন নামে পড়তে পারি, সূচক বা ঘাত বা পাওয়ার বা শক্তি বলে থাকি। তাহলে নিচেটা হচ্ছে বেস, উপরেটা হচ্ছে পাওয়ার বা শক্তি। তো এই যে আমাদের আলোচনা যে সূচক আকারে লিখছে, যেমন আমরা যদি এ এ বিভিন্ন এ যদি লিখতে লিখতে আমরা হচ্ছে প্রায় n সংখ্যক এ লিখি, n সংখ্যক এ লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারি a⁴n। এখানে এ হচ্ছে ভিত্তি আর n হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ার, যাই বলেন না কেন সেটা হচ্ছে, এটা আমরা বলতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় দেখব যে সূচকের ক্ষেত্রে আমরা হচ্ছে গুণ এবং ভাগ, এই দুইটা আমরা টপিক শিখব। সূচকের ক্ষেত্রে গুণ এবং ভাগ কীভাবে করব আমরা, এর কিছু সূত্রসমূহ আছে। সূত্রসমূহ আপনারা বিভিন্ন বই থেকে হয়তো বা বিভিন্ন গাইড ফলো করতে পারেন, বা 9-10-এর যে বইটা আছে সেটাতে সুন্দরভাবে এটা আলোচনা আছে। সূত্রসমূহ যেমন হচ্ছে a⁴m a⁴n। সূচকের পাওয়ার যাই হোক না কেন, এই ভিত্তি যদি সেম থাকে তাহলে সূচকের গুণের ক্ষেত্রে আমরা হচ্ছে m+n, অর্থাৎ হচ্ছে পাওয়ার দুইটা যোগ হয়ে যায়। 2 নম্বর সূত্র যদি আলোচনা করি a⁴m a⁴n, অর্থাৎ যদি সূচক দুইটা ভিত্তি একই হয় এবং সূচক দুইটা যদি ভাগ থাকে, প্রথম রাশি দ্বিতীয় রাশি যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে আমাদের হচ্ছে ভাগ, অর্থাৎ ভাগ করার যে সূত্রটা হচ্ছে m-n, অর্থাৎ উপরে যে পাওয়ারটা থাকবে সেটা, অর্থাৎ যেটা ভাগ অবস্থায় থাকে সেটা বিয়োগ হয়ে যাবে। কিন্তু এটা কন্ডিশন হচ্ছে যদি এমটা হচ্ছে n এর চাইতে বড় হয়, এটা হচ্ছে ক নম্বর যদি বলা হয়। ভাগের ক্ষেত্রে দুইটা সূত্র আমরা ফলো করব। আর আরেকটা যে হচ্ছে a⁴n-m, এনটা যদি m এর চাইতে বড় হয়, n যদি m এর চাইতে বড় হয় তখন আমাদের কি হবে, n থেকে m, তো আমাদের m থেকে n বিয়োগ করলে তো বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস চিহ্ন থাকবে। যেমন আমরা যদি একটু খেয়াল করি খ নম্বরের ক্ষেত্রে একটু উদাহরণ খেয়াল করি, a³ / a⁴, তাহলে যদি আমি রেজাল্ট এভাবে করতে যাই তাহলে 3 - 4 সমান কি হচ্ছে আমাদের a⁻1 সমান 1/a, অর্থাৎ আমাদের রেজাল্ট আসছে 1/a। এই নিয়মে যদি আমরা করি তাহলে এটা আসছে। আর যদি আমাদের এভাবে না করে আমরা কি করব, খ নম্বর যদি সূত্র সরাসরি অ্যাপ্লাই করতাম তাহলে কি দাঁড়াতো আমাদের a⁴ তাহলে আমরা সরাসরি কি লিখব 1/a⁴, বড় পাওয়ার n পাওয়ারটা বড় হচ্ছে তাহলে 4 - 1 4 - 3 সমান 1/4 থেকে 1 বাদ দিলে পাওয়ার হচ্ছে 1 থাকে, 1 লিখতে হয় না। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার জন্য আমাদের খেয়াল করতে হবে যে কোন পাওয়ারটা আসলে বড় আছে। যদি m বড় হয় তাহলে তো আমাদের প্রথম সূত্রটা, যদি n বড় হয় তাহলে 1/a⁴n-m, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো সূচকের ক্ষেত্রে এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট সূত্র আমাদের
সেটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করলাম। আরেকটা সূচকের কিছু আরও সূত্র আছে যেগুলো আমরা আপনারা যদি খেয়াল করেন, 3 নম্বর সূত্র, এ টু দি পাওয়ার না এ বি তার উপরে যদি পাওয়ার এন থাকে, অর্থাৎ দুইটা গুণ অবস্থা আছে, তার উপরে যদি হোল পাওয়ার দেওয়া থাকে, তাহলে পাওয়ার দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি। এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন লেখা যায়। যদি এরা ভাগ অবস্থায় থাকে, 4 নম্বর সূত্রটা যদি আমরা লিখি, 4 নম্বর সূত্রটা খেয়াল করো, 4 নম্বর সূত্র যদি আমরা লিখি, 4 নম্বরের ক্ষেত্রে এ ডিভাইড বাই বি টু দি পাওয়ার যদি এন দেওয়া থাকে, তাহলে এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই বি টু দি পাওয়ার এন আমরা লিখতে পারি। তো এইগুলো হচ্ছে সূচকের বেসিক যে ফর্মুলাগুলো বা সূত্রগুলো, এগুলোই আমরা হচ্ছে আলোচনা করব বা আমরা এগুলো নিয়েই কথা বলবো। এরপর আমরা সূচকের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা আগে থেকেই জানি কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে সেটার ভ্যালু হচ্ছে 1। এখানে একটা কন্ডিশন খেয়াল করব, যে এখানে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ পৃথিবীর যে কোনো সংখ্যা, বাস্তব সংখ্যা, যেমন 3-এর উপরে পাওয়ার যদি 0 হয় সেটা 1, 5x-এর উপর পাওয়ার যদি 0 হয় সেটার মানও 1। তো স্বাভাবিকভাবে সূচকের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো বাস্তব সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে সেই মানটার মান হচ্ছে 1 হবে, অর্থাৎ তার মান 1 লিখবো আমরা। তো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন হচ্ছে যে এখানে এ ইকুয়াল টু নট 0, অর্থাৎ এর মান কখনো 0 হতে পারবে না, অর্থাৎ বাস্তব সংখ্যা সবগুলোই হবে, শুধু এর মান 0, অর্থাৎ 0 উপরে 0, এটার মান কখনো 1 হবে না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এটার কোনো ভ্যালু নেই। তো এই বিষয়টা আমরা খেয়াল করব, অনেক পরীক্ষায় আসে এটা তো 0 ইকুয়াল টু 1, এর কন্ডিশনটা কি, এখানে এর মানটা কখনো 0 হতে পারবে না। এই ছোট ছোট বিষয়গুলো আমরা খেয়াল করব। এর পরের বিষয়গুলো আমরা আরেকটু বিষয় খেয়াল করি, যেমন এ টু মাইনাসের যে আলোচনাটা, এ টু দি পাওয়ার -1 যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইড বাই এ। এ টু দি পাওয়ার যদি -3 থাকে, 1 ডিভাইড বাই এ কিউব। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে এটা দ্বারা হচ্ছে ইনভার্স বোঝায়, বিপরীত কোনো একটা সংখ্যার বিপরীত সংখ্যা হচ্ছে 1 ডিভাইড বাই এ, এটা যদি এ হয় তাহলে ওইটা হচ্ছে 1 ডিভাইড বাই এ, বিপরীত সংখ্যা বোঝায়। তো আমি এখানে খেয়াল করি, যদি এটাকে স্বাভাবিকভাবে চিন্তা করি যে মাইনাসের জন্য 1 ডিভাইড বাই এর উপরে যেটা পাওয়ার থাকবে সেটা হবে, এর উপরে পাওয়ার 1 লিখতে হয় না, তার জন্য এটা আমরা লিখলাম। মাইনাসের জন্য 1 ডিভাইড বাই এ কিউব, এখন হচ্ছে মাইনাস বাদে যেটা থাকবে সেটা। তো এভাবে আমরা আলোচনা করতে পারি। যদি কোনো অঙ্কে 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার 5 থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি মাইনাস না এ টু দি পাওয়ার -5, এটা লিখতে পারি। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আরেকটা বিষয়, যে এ রুট এ যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুটের জন্য আমরা 1 ডিভাইড বাই 2 লিখব। আবার যদি এখানে থাকে 5, √5 থাকে তাহলে 5 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 2, অর্থাৎ রুটের জন্য আমরা হাফ লিখতে পারি। আরেকটু বিষয়, যদি রুটের উপরে পাওয়ার যদি 3 থাকতো তাহলে কি লিখতে হতো, 5 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3। 4 থাকলে, রুটের উপরে পাওয়ার যদি 4 থাকে তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 4। তাহলে রুটের উপরে পাওয়ার যদি n থাকে তাহলে আমরা 5 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n। তাহলে সূচকের নিয়মের ক্ষেত্রে এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে আমাদের। রুটের জন্য আমরা হাফ লিখতে পারি, আর যদি রুট কিউব থাকে, √2 টু দি পাওয়ার 4 থাকে, এগুলোর জন্য 1 ডিভাইড বাই 4, 1 ডিভাইড বাই 3, এগুলো আমরা হচ্ছে লিখতে পারি, অর্থাৎ 1 ডিভাইড বাই যেখানে যেখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা লিখব। এবার আমরা হচ্ছে আরেকটা টপিকস নিয়ে দেখি। তো বেসিক যে আলোচনাগুলো প্রায় আমাদের হয়ে গেছে। আমি বেসিক যে ধারণাগুলো, কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কমেন্ট বক্স কমেন্টে আমাদের কমেন্ট করবেন যে কোন প্রবলেম, কোন বিষয়টা নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে, অবশ্যই আমি পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় খুবই খুবই ইম্পর্ট্যান্ট, সূচকের ক্ষেত্রে এই দুইটা সূত্রকে সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটা সূত্র ব্যবহার করা হয়, কিন্তু
এখানে যে কন্ডিশন দেওয়া থাকে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার যদি ওয়াই থাকে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারি। অর্থাৎ ভিত্তি এবং ভিত্তি যদি সমান হয় তাহলে আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি। ভিত্তি ইকুয়াল টু ভিত্তি হলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার আমরা লিখতে পারি। কিন্তু এখানে একটা কন্ডিশন হবে। কন্ডিশনটা কি? এই কন্ডিশনটাই সাধারণত যে বিভিন্ন এক্সামে এটা এসে থাকে এবং 41তম বিসিএসের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা আমরা হচ্ছে দুটো কন্ডিশন যেটা দেখাবো। এর কন্ডিশন হচ্ছে এর মান যেটা এটা অবশ্যই ধনাত্মক হতে হবে। এর মান অবশ্যই ধনাত্মক হতে হবে এবং এর মান কখনো 0 হতে পারবে না। এর মান কখনো 1 হতে পারবে না। এর মান তো 0 চাইতে বড় এবং এর মান কখনো 1 হতে পারবে না। এই কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট। এরকম নৈর্ভিত্তিক বিভিন্ন অর্থাৎ হচ্ছে এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় আসতে থাকে। এর মানটা সবসময় ধনাত্মক হতে হবে এবং এর মান কখনো 1 হওয়া যাবে না। 1-এর উপরে পাওয়ার যাই দেন না কেন সেটা 1ই হয়, তার জন্য এ কখনো 1 হতে পারবে না। আরেকটা আমরা বিষয় খেয়াল করব যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি বি টু দি পাওয়ার এক্স হয়, অর্থাৎ ভিত্তি যদি ভিন্ন হয় আর পাওয়ার যদি একই হয় আর ভিত্তি ভিন্ন হলে আমরা ভিত্তি ইকুয়াল টু ভিত্তি লিখতে পারবো। এক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটাও মনে রাখতে হবে। এর পাওয়ারটাও অর্থাৎ এ 0 চাইতে বড় হতে হবে, বিও 0 চাইতে বড় হতে হবে। তো এই কন্ডিশনটা আমরা মনে রাখবো যে এর মান 0 চাইতে বড় হবে, বি এর মান 0 চাইতে বড় হবে এবং এক্স কখনো 0 হওয়া যাবে না। এক্স এর মান কখনো 0 হতে পারবে না। এক্স এর মান যদি 0 হয়ে যায় তাহলে তো এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, বি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 অর্থাৎ 1 ইকুয়াল টু 1 হবে। তাহলে এই কন্ডিশনটা মনে রাখতে হবে যে কখন কোন সময় যদি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার হয় তাহলে ভিত্তি ইকুয়াল টু ভিত্তি লিখতে পারবো। পাওয়ার ইকুয়াল টু পাওয়ার যদি হয় অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স হলে আমরা ভিত্তি সমান ভিত্তি লিখবো, এ ইকুয়াল টু বি লিখবো। ভিত্তি যদি ভিন্ন হয় তাহলে আমরা লিখতে পারবো। কন্ডিশনটা হচ্ছে দুইটার মানটা 0 চাইতে বড় হতে হবে অর্থাৎ ধনাত্মক হতে হবে এবং এক্স এর মান কখনো 0 হতে পারবে না। এই দুইটা সূত্র মান নির্ণয় অর্থাৎ সূচকের মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সূচকের মান নির্ণয়ের সূত্র এই দুইটা, মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয় করা হয় এই দুটো ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে সূচকের মান নির্ণয় করতে পারবো। তো সূচকের যে বেসিক আলোচনা মোটামুটিভাবে আমরা কমপ্লিট করলাম। এরপরেও যদি কোনো কিছু মনে হয় যে না আপনাদের জানানো দরকার, অবশ্যই আমি সেটা জানিয়ে দেব। এখন আমরা ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন বিভিন্ন বিশেষ পরীক্ষায় আসছে এই ম্যাথগুলো আমি আলোচনা করব। যেমন একটা বিশেষ পরীক্ষায় একটা ম্যাথ দেখি, বলছে a to the power m into a to the power n equal to a to the power m plus n। এটা কখন হবে? a to the power m into a to the power n equal to a to the power m plus n কখন হবে? অর্থাৎ কন্ডিশনটা কি হবে? এটা 14তম বিসিএস আসছিল, 14তম বিসিএসে এটা এক্সাম আসছিল, পরীক্ষা আসছিল। তো এটার অপশন আছে ক নম্বরে m ধনাত্মক হলে, খ নম্বর অপশানে ছিল m ঋণাত্মক হলে, গ নম্বরে m ও n উভয়ে ধনাত্মক হলে, ঘ নম্বরে m ধনাত্মক ও n ঋণাত্মক হলে। তো এক্ষেত্রে বলছে যে a to the power m into a to the power n equal to a to the power m plus n, এই আমরা সূত্রটা জানি। তো বলেছিলাম আমরা যে m এবং n উভয়ে যদি ধনাত্মক হয় তাহলে আমরা এটা লিখতে পারবো। কিন্তু আমরা যদি লিখি যে a to the power m into a to the power minus n, n ঋণাত্মক যদি হয় আমাদের ফর্মুলাটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র
এম এবং এন উভয়ে যদি ধনাত্মক হয় তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশনটা অর্থাৎ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ঠিক আছে, এইটা 14তম বিসিএসে আসছিল। এবার 2 নম্বর কোশ্চেন যদি আমরা একটু দেখি, 2 নম্বরের ক্ষেত্রে একটা ম্যাথ আসছিল 2 minus 3 ইনভার্স মাইনাস 1 এর মান কত? এটা সমান সমান হট, এটা কত? এখানে অ্যান্সার ছিল 5, খ নম্বরে হচ্ছে -5, গ নম্বরে হচ্ছিল 1, ঘ নম্বরে হচ্ছে 1/5। অর্থাৎ এটা আসছিল 13তম বিসিএস, 13তম বিসিএস পরীক্ষায় এটা আসছিল যে 2 minus 3 into 2 minus 3 to the power minus 1 to the power minus 1। এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? খুবই সহজ একটা ম্যাথ, যদি শুধু আপনারা চিন্তা করেন যে অ্যান্সারটা কীভাবে আমরা করব। খেয়াল করেন এখানে 2 minus 3, তাহলে এইখানে ব্র্যাকেটের প্রথমে কাজটা করব 2 থেকে -3, অর্থাৎ আমরা যে বদমাসের ক্ষেত্রে কি প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে ডিতে ডিভিশন, বড মাস, প্রথমে বিতে ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, এতে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাডিশন, এতে এসে হচ্ছে সাবট্রাকশন। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপর বিয়োগ। তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ আছে। তাহলে -3 থেকে যদি 2 আমরা বিয়োগ করি, -3 থেকে 2 বিয়োগ করলে আমাদের কি হবে? তাহলে -2 -3 ইন্টু, তাহলে -1, 3 থেকে যদি যেহেতু বড় আছে তাহলে -1 হবে, -1। অর্থাৎ এখান থেকে আবার -1 তার উপর হচ্ছে -1, তাহলে আমরা জানি যদি হচ্ছে ইনভার্স থাকে তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 ডিভাইড বাই -1 টু দি পাওয়ার -1। তাহলে এই -1কে 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 1ই পাই, আর এই মাইনাসে প্লাস হয়ে এটা কী হবে? গুণ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে +3, তাহলে -1। অর্থাৎ 2 + 3 5, 5-এর উপরে পাওয়ার -1, তাহলে কি লিখতে পারি? বিপরীত যদি লিখি মাইনাসের জন্য 1 ডিভাইড বাই 5-এর উপরে পাওয়ার 1 মানে 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। তো ঠিক আছে, ক্লিয়ার। এই ম্যাথগুলো আমরা যতই ম্যাথ পারি, আমাদের বেসিক যতই ক্লিয়ার হোক, আমাদের বিসিএস ম্যাথ মানে বিসিএস পরীক্ষা বা যে কোনো জব পরীক্ষায় আমাদের খুব তাড়াতাড়ি পারতে হবে। আমাদের কাজই হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাথ পারি, যারা কিছু আমরা যারা হচ্ছে টিচার 9-10 স্টুডেন্ট যারা পড়াই তারা প্রত্যেকটা ম্যাথ পারি, কিন্তু পরীক্ষার ম্যাথগুলো, জবের যে প্রিপারেশনের যে ম্যাথগুলো, এখানে খুব অল্প সময়ে শর্টকাটে তোমাকে অ্যান্সার করতে হয় বা খুব একটা কম সময়ের মধ্যে অ্যান্সার করতে হয়। তখন দেখা যায় যদি প্র্যাকটিস না থাকা যায়, একটা ম্যাথ আমি পারি কিন্তু ওই ম্যাথের পেছনে আমাকে 2 মিনিট সময় দিয়ে সেটা সলভ করতে হচ্ছে, কিন্তু এটাতে কী প্রবলেম হচ্ছে যে আমি টাইম পাচ্ছি না, দেখা গেলো অন্য ম্যাথগুলো করতে আমার সমস্যা হবে। এর জন্য আমাদের কী করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে। জব এক্সাম মানে হচ্ছে প্র্যাকটিস, রিভিশন যেটাকে বলা হয়। 3 নম্বর ম্যাথ একটা আমরা দেখব। 3 নম্বর ম্যাথের আমরা হচ্ছে খেয়াল করি √3 ইন্টু √5 টু দি পাওয়ার 4 সমান সমান কত? এর মান কত? এখানে দেওয়া আছে অ্যান্সার হচ্ছে 30, 60, 225, আর একটি দেওয়া আছে 15। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্সারটা কীভাবে দেখব? √5 ইন্টু √5, এটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে আমরা করতে পারি, অনেকভাবে করতে পারি। যদি আমি হচ্ছে সলভ করি, যেমন হচ্ছে √5 ইন্টু √5, তাহলে রুটের মধ্যে যদি আমি একবারে গুণ করে ফেলি, 3 এবং 5 গুণ করলে হচ্ছে 15, তার উপরে পাওয়ার কি আছে? 4 আছে। তো আরেকটা বিষয় আমরা খেয়াল করি এবার, যে √5 তার উপরে আমরা পাওয়ার লিখতে পারি, তার উপরে পাওয়ার লিখতে পারি।
কারণ একটা ফর্মুলা জানি পাওয়ার পর গুণ হয়, তাহলে আমরা এখানে 2 পাওয়ার 2, তাহলে 2 দুগুণ 4 আর √5 লিখতে পারি। তো এখন হচ্ছে রুট এবং পাওয়ার সবসময় রুট এবং স্কোয়ার, রুট এবং স্কোয়ার উঠে যায়, তাহলে কি থাকে 5 তার উপরে স্কোয়ার, 5 তার উপরে স্কোয়ার মানে 15কে 15 দিয়ে গুণ করলে হচ্ছে 225, 15 দিয়ে গুণ করলে 225, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আর এই কোশ্চেনটা আসছিল 26তম বিসিএস, 26তম বিসিএস, 26তম বিসিএস এর প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা খেয়াল রাখবেন। এবার তারপরে আরেকটা ম্যাথে যাই, খেয়াল করি। চার নম্বর ম্যাথে এখানে a কিউব সমান সমান কত? অ্যান্সার দেওয়া আছে ক নম্বরে a, খ নম্বরে হচ্ছে a কিউব, গ নম্বরে হচ্ছে a⁻3, ঘ নম্বর হচ্ছে 1। তাহলে একটা বিষয় খেয়াল করেন, এখানে অ্যান্সারটা কত হবে আপনারা দেখে দেখে বলে দিতে পারবেন। এখানে খেয়াল করি আমরা a কিউব আছে, তার উপরে পাওয়ার হচ্ছে √3 আছে, √3 আছে, তাহলে আমরা যদি খেয়াল করি অ্যান্সারটা যদি বের করার চেষ্টা করি, a3 মানে উপরে পাওয়ারটা না, এই যদি কোনো কিছুর উপর পাওয়ার যদি থাকে 3 থাকে, তাহলে আমরা কি লিখতে পারি 1/3, তার উপরে √ওভার কি আছে 3 লিখলাম। তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি পাওয়ার এবং পাওয়ারের সাথে গুণ হয়ে যায়, 3 তাহলে লবের সাথে গুণ হবে, 1-এর সাথে গুণ হবে, তাহলে 3/3 যদি হয় তাহলে 3/3, অর্থাৎ পরের লাইনে কি হবে 3/3, এখানে 3 থাকলো, তাহলে 3 কেটে গেলে 1 থাকে, অর্থাৎ √a3, অর্থাৎ a⁻1/3। এটা হচ্ছে আমাদের গ নম্বরটা অ্যান্সার, a⁻1/3। খুব সহজ এবং সিম্পল ম্যাথ, আপনারা খুব সহজে এগুলো করতে পারবেন। 5 নম্বর যদি ম্যাথটা আলোচনা করি, 5 নম্বর ম্যাথটা আমরা খেয়াল করব। যে √3 তার উপরে পাওয়ার √4/3, তার উপরে পাওয়ার হচ্ছে 6 সমান কত? এই ম্যাথটা আসছিল 33তম বিসিএস, 33তম বিসিএস। 33তম বিসিএসের প্রশ্ন হচ্ছে এটা যে 3√3 না 4√3, এখানে যদি আমরা হচ্ছে এটার অ্যান্সার কত, তো অ্যান্সার হচ্ছে বের করতে বলা হচ্ছে, বিভিন্ন অ্যান্সার দেওয়া আছে। ক নম্বরে হচ্ছে 12, খ নম্বর যদি আমরা দেখি তাহলে 48 দেওয়া আছে, গ নম্বরের ক্ষেত্রে 36, ঘ নম্বরের ক্ষেত্রে দেওয়া হচ্ছে 144। তো এক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে আমাদের বের করতে হবে। তো আমরা যদি স্বাভাবিকভাবে আমরা একইভাবে করতে পারি, এই ম্যাথটা যদি আমরা করি যে রুটের সাথে রুট যেহেতু একই রুট অবস্থায় আছে, তাহলে ভিতরে আমি কি করতে পারি গুণ করে ফেলতে পারি। রুটের সাথে যদি √ওভার, তাহলে 3×4 12, 12 তার উপরে √ওভার আছে, তার উপরে কি আছে 6। আচ্ছা, এবার আমরা দেখব এখানে 12 তার উপরে আমরা কি লিখতে পারি, এই যে যদি √3 আছে 1/3 লিখতে পারি, এবং এখানে আমরা যে পাওয়ার পেয়েছি তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার তার উপরে, অর্থাৎ কিউব, তার উপরে হচ্ছে 2, অর্থাৎ আমরা স্কোয়ার লিখতে পারি, কিউব লিখতে পারি, 3 দুগুণে 6 আমরা লিখতে পারি, এটা ভাঙিয়ে ফেলতে পারি। এবার দেখি যে এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ, এই পাওয়ারের সাথে যদি পাওয়ার আমরা গুণ করি তাহলে 3 উপরে গেল আর নিচে 3 আছে, 3 থেকে কেটে গেলে কি থাকে এখানে 12, 12 উপরে পাওয়ার হচ্ছে স্কোয়ার আছে, অর্থাৎ এটা কেটে গেল, তাহলে 12 উপরে স্কোয়ার মানে 144, অ্যান্সার হবে 144। খুব সহজে আমরা হচ্ছে এই ম্যাথটা করে ফেলতে পারলাম। আরেকটা ম্যাথ খুব সিম্পলভাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা স্টার মার্কস ম্যাথ, আমরা এখানে যেটা বলি আমরা সমান কত? ক নম্বরে খ নম্বরে
ওয়াই স্কোয়ার, গ নম্বরে ওয়াই টু দি পাওয়ার 6, ঘ নম্বরে ওয়াই টু দি পাওয়ার 8। 1 2 3 4 5 6। আমরা যদি ভিত্তিগুলো যদি একই হয়, ভিত্তি একই হয়, তাহলে পাওয়ার আমাদের কি হয়ে যায়, যোগ হয়ে যায়। প্রত্যেকের পাওয়ার হচ্ছে কোনো কিছু নেই, মানে 1 করে আছে, 1 করে আছে, আমরা 1 করে দেখবো, আমরা 1 করে আছে। তাহলে রেজাল্টটা খেয়াল করে যদি সূচকের নিয়মে গুণ করলে আমরা যতগুলো পাওয়ার আছে, 1-এর উপরে পাওয়ার 1 প্লাস 1, এভাবে কয়টা আছে, 6টা আছে। 6টা যদি যোগ করে ফেলে তাহলে তার উপরে পাওয়ার 6, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, আপনাদের আজকে এ পর্যন্তই আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো আমি এখনও দেখাতে পারিনি, তো সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আরও কিছু যে বেসিক যদি কোনো আলোচনা থাকে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং উপকৃত হন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।